ঢাকা আগস্টের এক ধুলোমলিন দুপুর। বাতাসে ভেজা ভেজা গন্ধ, যেন বৃষ্টি আসবে আবার আসবেও না। আকাশটা ধূসর হলেও ঘামে ভেজা শহরের মানুষদের কপালে যেন আরো বেশি ঘাম জমে উঠেছে। রায়ের বাজারের একটা ছোট্ট চায়ের দোকানে টেলিভিশন চলছে। সাদা নীল পোশাকের ইউনিভার্সিটি পড়ুয়া দুজন ছেলে মেয়ে দাঁড়িয়ে দেখে। হেডলাইনটা তখন স্ক্রলে দৌড়াচ্ছে, যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক বসিয়েছে, বাংলাদেশের উপর শুল্ক 20%। তেমন কিছু না, সাধারণ চোখের সংখ্যার খেলা। কিন্তু সেদিন বিকেলে বেইলি রোডের খুব কাছেই শান্তির মতো একটা বাড়িতে এক বৃদ্ধ মানুষ বসেছিলেন বারান্দায়। কফির কাপ তার হাতে, কিন্তু চুমুক দিচ্ছেন না। মুখে সামান্য হাসি, চোখে দূরদৃষ্টি। নাম তার মোহাম্মদ ইউনুস। তিনি কখনো রাজনীতি করেননি, বক্তৃতা দিয়েছেন, কিন্তু ক্ষমতার ক্ষুধায় নয়, নীতির পিপাসায়। তবুও সেদিন হোয়াইট হাউসের এক ঘোষণায় তিনি যেন নীরব প্রতিদ্বন্দ্বিতার মুকুট পরে ফেললেন। গ্লোবাল নিউজ চ্যানেলগুলো ধীরে ধীরে স্ক্রল পাল্টাচ্ছে। ইজ ইউনুস দ্য নিউ সাউথ এশিয়ান পাওয়ার সিম্বল? এই খবর যখন হেডলাইন হয় দিল্লির লুটিয়েন্সে, তখন আলো জ্বলছিল মধ্যরাতে। নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র সচিব, অর্থমন্ত্রী, সবার টেবিলের মাঝখানে রাখা একটা প্রিন্টেড নাম, মোহাম্মদ ইউনুস। যেন কোনো অদৃশ্য খেলায় হেরে যাচ্ছেন তারা। প্রফেসর তখনও বারান্দায় বসে। তিনি কফির কাপটা হাতে তুলে বলেন, আসলে পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতি হলো সততা, আর সেটা বুঝতে সময় লাগে। হয়তো আজ সময়টা এসেই গেছে। হোয়াইট হাউসে তখন প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় দফায় অফিসে। ভারত আর বাংলাদেশের প্রতিনিধিরা মাসের পর মাস দর কষাকষি করছিলেন। ভারত ছিল আত্মবিশ্বাসে টইটুম্বুর, তাদের বাজার বিশাল, সেনাশক্তি ঈর্ষণীয়, কূটনৈতিক চাতুরি পুরনো। আর বাংলাদেশ ছোট একটি দেশ, কিন্তু নেতৃত্বে এক অদৃশ্য কিন্তু দুর্ধর্ষ মাইন্ড, প্রফেসর ইউনুস। ভারতের দর কষাকষি ছিল দীর্ঘদিনের। উদাহরণস্বরূপ বছরখানেক আগে 100টির বেশি বোয়িং কেনার ওয়াদা করেছে, তবু 25% শুল্ক। সে তুলনায় বাংলাদেশ শান্ত গলায় আলোচনা করল গম কেনা আর 20টি বোয়িং, এবং ফলাফল মাত্র 20% শুল্ক। সাংখ্যিকভাবে মাত্র 5% পার্থক্য হলেও ভূরাজনীতির ক্যালকুলেশনে এটি এক বিশাল ধাক্কা। একদিকে ভারতের জন্য লজ্জার, অন্যদিকে বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয়ের চূড়ান্ত সিম্বল। ঢাকার অন্দরমহলে তখন গুঞ্জন। ভারতপন্থী মিডিয়া আর বট অ্যাকাউন্টগুলো বলছে প্রফেসরের কোনো অবদান নেই, এসব হয়েছে কারণ আমরা বোয়িং কিনেছি। কেউ বলছে মিটিং করে ট্রাম্পকে হাসিয়ে এসেছি। কিন্তু এসব কল্পনার গল্পকে পিষে দিল হোয়াইট হাউসের বাংলাদেশ দর্শন। সাম্প্রতিক সময় আমেরিকান মিডিয়ায় বাংলাদেশ সম্পর্কে বারবার লেখা হয়েছে, বাংলাদেশ ইকোনমিক অ্যান্ড জিওপলিটিক্যাল সিগনিফিক্যান্স ইজ অন এ র্যাপিড রাইজ and the United States intends to deepen the partnership. ভারতও তো দীর্ঘদিন ধরেই আমেরিকার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিল, কিন্তু তারা কি পেল? ঠুনকো হ্যান্ডশেক পর্যন্ত নয়। আর বাংলাদেশ পেল এক নতুন দিগন্তের ইঙ্গিত। একটা সময় ছিল যখন ভূগোল ছিল ইতিহাসের সবচেয়ে শান্ত বই। এখন ভূগোল মানেই আগ্নেয়গিরির গর্জন, আর সেই গর্জনের কেন্দ্রবিন্দু হতে চলেছে বঙ্গোপসাগর। বিশ্বের শীর্ষ অর্থনীতিবিদ ও স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্কগুলো এখন এক বাক্যে বলছে 2040 থেকে 2050 সালের মধ্যে পৃথিবীর বাণিজ্যিক মেরু ঘুরে যাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে। বিশ্বের প্রায় 50% পণ্য চলাচল করবে মলাক্কা প্রণালী দিয়ে। এই প্রণালী, যার গলা ঠিক বাংলাদেশ ঘেঁষেই, হয়ে উঠবে পৃথিবীর অর্থনৈতিক হাইওয়ে। আর এই হাইওয়ের প্রবেশদ্বার হচ্ছে বঙ্গোপসাগর। এটা সমুদ্র নয়, এটা এখন কৌশলের পটভূমি। এখানে যার উপস্থিতি প্রবল, তার ভবিষ্যৎ রাজত্ব নিশ্চিত। চীন এখানেই তার সমুদ্রপথের বিস্তার ঘটাতে চায়। আমেরিকা এখানে চায় একটি নির্ভরযোগ্য সঙ্গী। ভারত এখানে চায় একছত্র আধিপত্য। আর বাংলাদেশের কৌশল এখন আর নেম প্লেট ডিপ্লোমেসি নয়, এখন সেটা নেভাল হাব ও জিও ইকোনমিক গেটওয়ের ভিত্তিতে তৈরি। চীন 1 নম্বর অর্থনীতিতে পরিণত হবে, এটা যেমন প্রায় নিশ্চিত, তেমনি এটা ঠেকানোও অসম্ভব। কিন্তু দ্বিতীয় অবস্থান নিয়ে এখন চলছে চরম প্রতিযোগিতা। ভারত সেই অবস্থানে যেতে চায়, কিন্তু আমেরিকা চায় না কোনো দেশের ঘাড়ে কেউ নিঃশ্বাস ফেলুক। সেখানেই বাংলাদেশ হয়ে উঠছে এক পিভড, এক লিভারেজ। এই বিশাল কৌশলগত মানচিত্রে প্রফেসর ইউনুস বাংলাদেশের অবস্থানকে গড়ে তুলেছেন এমন একভাবে যেখানে বাংলাদেশ আর কোনো কনফারেন্সের শ্রোতা নয়, বরং নীতি নির্ধারক টেবিলের অংশ। তিনি জানেন লোকেশন ইজ ইনফ্লুয়েন্স। বাংলাদেশ এখন কেবল কাঁচামালের রপ্তানিকারক নয়, বরং বঙ্গোপসাগরের প্রবেশপথ রক্ষাকারী স্ট্র্যাটেজিক অংশীদার। এখানে এক সাইবার ভবিষ্যৎ, এক ব্লু ইকোনমিক যুদ্ধ, এক ডিজিটাল রেশম পথের প্রহরী হয়ে উঠছে বাংলাদেশ।
এবং এই জ্যামিতির মাঝে শুল্ক নীতি যেন এক সিগন্যাল ফ্লেয়ার। এটি শুধু অর্থনীতির নির্দেশ নয়, এটি কূটনৈতিক পক্ষাঘাতের ঘোমটা সরিয়ে দেয়, দেখিয়ে দেয় আগামী ২০ বছরের মহাযুদ্ধে বাংলাদেশ কাদের পাশে থাকবে তা নির্ধারণ করবে কেবল অর্থনীতি নয়, নেতৃত্ব। শুধু একটি উন্নয়নশীল দেশ হিসেবে নয়, বরং এক স্ট্র্যাটেজিক গেটওয়ে হিসেবে, যে গেটওয়ে দিয়ে চীন বা ভারত যে কেউ জিততেও পারে, হারতেও পারে। একদিন ভারত ছিল বাংলাদেশের একমাত্র ভরসা। মুক্তিযুদ্ধের সময়কার কৃতজ্ঞতা, ভাষা সংস্কৃতির মিল, রাজনৈতিক সহানুভূতির গন্ধে ভারতের প্রতি এক প্রজন্মের অন্ধ আনুগত্য তৈরি হয়েছিল। কিন্তু সময় বদলে গেছে। বন্ধুত্বের নামে তারা বাজার দখল করেছে, নদীর পানি আটকে রেখেছে, সীমান্তে গুলি ছুড়েছে, বিজেপি দিয়ে কৃষক মারছে, অথচ এখনও আমাদের বলা হয় বন্ধু। কিন্তু বন্ধুত্ব কি একতরফা হয়? বাংলাদেশ যখন গার্মেন্টস বাজারে সাফল্য পায়, ভারত তখন তার পণ্য রপ্তানিতে শুল্ক বাধা তৈরি করে। বাংলাদেশ যখন বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভর হতে চায়, ভারত তখন জ্বালানি ট্রানজিটের শর্ত চাপায়। এমনকি ট্রানজিট, ট্রেড অ্যান্ড ট্রাস্ট, ৩টি টিতে যে সম্পর্কটা গড়ে ওঠার কথা, ভারত সেখানে একতরফা ট্যাক্স আর টেনশন ঢুকিয়ে দেয়। প্রফেসর ইউনূস বহুবার বলেছেন, কূটনীতি মানে আবেগ নয়, লাভ। সেই লাভটাই এখন বাংলাদেশ নিচ্ছে আমেরিকা থেকে। তিনি বিশ্বাস করেন, স্বার্থ যেখানে মেলে না, সেখানে আবেগ বৃথা। যদিও ভারতের হিন্দুত্ববাদী মিডিয়ারা কেবল এটাকে বিশ্বাসঘাতকতা বলেই চিৎকার করছে। তারা বলছে বাংলাদেশ হাত বদলেছে, কিন্তু তারা এটা বলছে না কেন বদলাতে হলো। তারা বলে না বন্ধুত্ব মানে যে কেবল নরম হাসি নয়, সম্মানও বটে। বাস্তবতা হলো, আজ আমেরিকা প্রফেসর ইউনূসকে তাদের নিউজেটিক অ্যালায়েন্সের নেতৃত্ব দিতে চায়, কারণ তিনি নিজেই হয়ে উঠেছেন এক প্রতীক, যিনি বন্ধুর সংজ্ঞা বদলে দিয়েছেন। ভারতের পাশে নয়, বরং বাংলাদেশের পাশে লাঞ্চ করেন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, দক্ষিণ এশিয়ায় যে নতুন পাওয়ার শিফটের আভাস মিলছে, সেখানে বাংলাদেশের অবস্থান এখন আর আশপাশের ঘরের প্রতিবেশী নয়, বরং ঘরের মধ্যমণি। ওয়াশিংটনের এক গোপন রুমে তখন আমেরিকার ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা চলছে। সিআইএ, পেন্টাগন এবং স্টেট ডিপার্টমেন্ট সবাই এক কক্ষে। তাদের সামনে এক ছবি, বাংলাদেশ, আর তার চারপাশে বঙ্গোপসাগর, মালাক্কা প্রণালী, আর এক মুখ, প্রফেসর ইউনূস। কেউ কেউ বলছেন, ইজ হি দ্য নিউ এরদোয়ান অফ সাউথ এশিয়া? কেউ বলেন, হি ইজ মোর স্ট্র্যাটেজিক দ্যান মোদি এভার ওয়াজ। আর একজন চুপি চুপি বলেন, মেবি হি ইজ দ্য ওয়ান হু উইল ব্রেক চায়না অ্যান্ড কন্ট্রোল ইন্ডিয়া অ্যাট দ্য সেম টাইম। এই কথোপকথনের কোনো সরকারিভাবে স্বীকৃত রেকর্ড নেই, কিন্তু রাজনীতির গভীর অন্ধকারে এমন কথাই ছড়ায়। এদিকে দিল্লিতে তখন রাত, আকাশে জ্বলছে মেঘ, অদ্ভুত বিদ্যুৎ খেলে যাচ্ছে দিগন্ত জুড়ে। মোদি চুপচাপ বসে আছেন তার রাইসিনা হিলে, সামনে খোলা একটা লাল ফাইল। ফাইলের উপর লেখা বাংলাদেশ প্রাইমারি থ্রেট। আর ঢাকায় এক টিম চেয়ার ঘুরছে ধীর গতিতে। কেউ বসে নেই সেখানে, কিন্তু সেই ঘুরন্ত চেয়ারের ছায়া যেন বলে দিচ্ছে কেউ একজন ছিল এবং আছে, যিনি প্রফেসর নন, ইতিহাসের ইঞ্জিনিয়ার। নাম তার প্রফেসর মোহাম্মদ ইউনূস।